প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আলোচনা করব অর্ধায়ু টপিকটি নিয়ে। তো অর্ধায়ু বা হাফ লাইফ, অর্ধায়ু বা হাফ লাইফকে আমরা ব্যাখ্যা করতে পারি যে কোনো বিক্রিয়া, ধরা যাক বিক্রিয়ক এ থেকে বি এর দিকে যাচ্ছে, উৎপাদ বি এর দিকে, তো যে সময়ের মধ্যে ঘনমাত্রা অর্ধেক হয়, অথবা আমরা বলতে পারি যে যে সময়ের মধ্যে অর্ধেক বিক্রিয়া সম্পন্ন হয় সেই সময়টাই হচ্ছে অর্ধায়ু। তাহলে যে সময়ের মধ্যে বিক্রিয়ক এ ঘনমাত্রা অর্ধেকে নেমে আসে শুরুর ঘনমাত্রা থেকে, সেই সময়টাই হচ্ছে অর্ধায়ু। তো অর্ধায়ুর উদাহরণটা আমরা যদি শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখব যে ঘনমাত্রা যখন আমরা বৃদ্ধি করলাম তখন কিন্তু বিক্রিয়ার গতি বৃদ্ধি পাচ্ছে না, ফলে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু ঘনমাত্রার উপর নির্ভর করে। ঘনমাত্রা যখন বেড়ে যায় তখন অর্ধায়ুটাও বেড়ে যায়, আর ঘনমাত্রা কমে গেলে অর্ধায়ু কমে যায়। অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ওই বিক্রিয়ার অর্ধায়ু ঘনমাত্রার উপর নির্ভর করে। তো বিক্রিয়ার অর্ধায়ু কেমন হবে তা নির্ভর করবে ওই মুহূর্তে ঘনমাত্রা কত তার উপরে। কিন্তু প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? দেখো, প্রথম ক্রম বিক্রিয়ার যে গতি সেটা কিন্তু বিক্রিয়ার ঘনমাত্রার উপর নির্ভর করে, বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। তো এখানে দুটি একই বিক্রিয়া, ভিন্ন ভিন্ন ঘনমাত্রা, একটিতে কম একটিতে বেশি। দেখো, দুটি অর্ধায়ু কিন্তু সমান, কারণ ঘনমাত্রা যখন কম সেটার গতিও কম, সেটার অর্ধায়ু হতে যত সময় লাগবে, ঘনমাত্রা যখন বেড়ে যাবে তখন অর্ধেক হতে অনেক বেশি বিক্রিয়া করতে হবে, কিন্তু সেই বিক্রিয়ার গতিও বেশি কারণ ঘনমাত্রা বেশি, ফলে অর্ধায়ুর মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই জিনিসটা আমরা গাণিতিক সমীকরণ হিসেবে যদি দেখি, তাহলে আমরা দেখব যে, আচ্ছা আগে সংজ্ঞাটা দেখে নিই, যে যে সময় কোনো বিক্রিয়কের ঘনমাত্রা অর্ধেকে নেমে আসে সেই সময়কে ওই বিক্রিয়কের অর্ধায়ু বলে। একে টি হাফ দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে সেকেন্ড। তো অর্ধায়ু সমীকরণ বিক্রিয়ার ক্রমের উপর নির্ভর করে। দেখো, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু একরকম হবে, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু আরেক রকম হবে, দ্বিতীয় ক্রম বিক্রিয়া আরেক রকম হবে। তো এইচএসসি লেভেলে শূন্যক্রম এবং প্রথম ক্রমটা আমরা বেশি আলোচনা করি। তো এই অর্ধায়ুটা বিক্রিয়ার হার সমীকরণ থেকে ক্যালকুলাসের প্রয়োগ করার মাধ্যমে অর্ধায়ুর সমীকরণটা বের করা হয়। আর শূন্য এবং প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণটাই আমরা এই আজকের প্রেজেন্টেশনে জানবো। তো শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণটা কি? শূন্যক্রম বিক্রিয়া, যে কোনো একটা বিক্রিয়া এ থেকে বি যদি হয়, সেই ক্ষেত্রে বিক্রিয়ার যদি শূন্যক্রম হয়, টি হাফের মান হবে, দেখো উপরে হচ্ছে ঘনমাত্রা আর নিচে 2 × k। তো 2 এবং k দুইটাই কিন্তু কনস্ট্যান্ট। অপরদিকে ঘনমাত্রার মানটা কনস্ট্যান্ট না, মানে ঘনমাত্রাটা যদি আমি চেঞ্জ করি তাহলে আমার অর্ধায়ুর মানটাও চেঞ্জ হবে। আর যদি ঘনমাত্রা একই থাকে সেক্ষেত্রে অর্ধায়ুটা শুধুমাত্র k এর উপর নির্ভর করবে। তার মানে বোঝা যাচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু এক এক সময় এক এক রকম হতে পারে, এবং কেমন হবে সেটা নির্ভর করবে বিক্রিয়ার ঘনমাত্রার উপর। আর প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণটা আমরা দেখি। প্রথম ক্রম বিক্রিয়ায় ওই একই রকম, যদি এই বিক্রিয়াটা যদি প্রথম ক্রম বিক্রিয়া হয় এ থেকে বি, সেই ক্ষেত্রে ওই বিক্রিয়ার অর্ধায়ু কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না। দেখো, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেটে এ যেই বিষয়টা ছিল সেটা কিন্তু এখানে নেই। তার মানে এই অর্ধায়ুটা কিন্তু শুধুমাত্র কনস্ট্যান্ট, মানে রেট কনস্ট্যান্টের উপর নির্ভর করতেছে। তার মানে রেট কনস্ট্যান্ট তো প্রত্যেকটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য নির্দিষ্ট। তার মানে একটা নির্দিষ্ট বিক্রিয়ার অর্ধায়ু সবসময় একই থাকবে। তো আমরা বিক্রিয়ক যত বাড়িয়ে নেই কমিয়ে নেই যেমনই করি না কেন, ঘনমাত্রা অর্ধায়ু সবসময় সমান হবে। অর্থাৎ এই ধরনের বিক্রিয়াগুলো যদি ঘনমাত্রা অর্ধেক হতে যদি 3 দিন সময় লাগে, তারপর অর্ধেক থেকে 4 ভাগের 1 ভাগ হতে আরও 3 দিন সময় লাগবে, 4 ভাগের 1 ভাগ থেকে আরও আবার অর্ধেক, মানে 8 ভাগের 1 ভাগ হতে আরও 3 দিন সময় লাগবে। এভাবে অর্থাৎ তাদের অর্ধায়ু কখনো চেঞ্জ হবে না। ঘনমাত্রা চেঞ্জ হলেও অর্ধায়ু চেঞ্জ হবে না। তো এখন দুটি জিনিস আমাদের জানা থাকতে হবে যখন আমরা অর্ধায়ু নির্ণয় করতে যাব। একটা হচ্ছে, যে বিক্রিয়ার অর্ধায়ু নির্ণয় করা হবে তার বিক্রিয়া ক্রমও আমাদের জানা থাকতে হবে, যেটা কি শূন্যক্রম বিক্রিয়া নাকি প্রথম ক্রম বিক্রিয়া নাকি অন্য কোনো ক্রম বিক্রিয়া। তো এইচএসসি লেভেলে আমি বলবো যে শূন্যক্রম আর প্রথম ক্রমটা জানলেই যথেষ্ট হয়, এবং ওই বিক্রিয়ার ক্রম কত সেটা আসলে প্রশ্ন দেখে বোঝা যায়। তোমাদের আমি অন্য একটি ভিডিওতে, বিক্রিয়ার ক্রম ভিডিওতে আমি দেখিয়েছি যে বিক্রিয়ার ক্রম কত হলে একক কত হয়। তো সেটা দেখেও কিন্তু বোঝা যায়, প্রশ্ন দেখলে, একক দেখলে বোঝা যাবে যে ওই বিক্রিয়ার ক্রম, অথবা প্রশ্নে উল্লেখ করা থাকবে। তো সেই ক্ষেত্রে শূন্যক্রম বিক্রিয়া হলে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু নির্ণয়ের সমীকরণ, প্রথম ক্রম বিক্রিয়া হলে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু নির্ণয়ের সমীকরণটি তোমরা দিতে পারো। আর ওই বিক্রিয়ার হার ধ্রুবক কে এর মানটা আমাদের জানা থাকতে হবে, যেহেতু যেই বিক্রিয়ার অর্ধায়ু নির্ণয় করবো সেই বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট বা কে এর মানটা আমাদের জানা থাকতে হবে। এই দুটা জিনিস জানলে আমরা অর্ধায়ু বের করে ফেলতে পারবো। তো
অর্ধায়ুর যে এই কনসেপ্ট, এটা থেকে আসলে রসায়নে যা প্রশ্ন আসে পদার্থবিজ্ঞানে এর চেয়ে আরো বেশি প্রশ্ন আসে, এবং সেই বেশিরভাগ প্রশ্নে কিন্তু তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু নির্ণয় সংক্রান্ত প্রশ্ন। হ্যাঁ, এবং যেহেতু তেজস্ক্রিয় মৌলের ভাঙ্গন একটা প্রথম ক্রম বিক্রিয়া, তো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণ ব্যবহার করে সেই ম্যাথগুলো কিন্তু আমাদের সমাধান করতে হবে। কারণ তেজস্ক্রিয় মৌলের যে একটি পরমাণু থেকে আলফা বিটা গামা ভেঙে পরমাণুটা যে ভেঙে যাচ্ছে, এই যে ভাঙন, এই বিক্রিয়াটা একটা প্রথম ক্রম বিক্রিয়া। তো ফলে প্রথম ক্রম বিক্রিয়ার যে সমীকরণটা অর্ধায়ু নির্ণয়ের, সেই সমীকরণ দিয়ে কিন্তু আমরা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তো অর্ধায়ুর এই কনসেপ্টটা রসায়নের পাশাপাশি তোমরা ফিজিক্সেও কাজে লাগাতে পারবে। তো এখন একটা বিষয় খেয়াল করো যে আচ্ছা, এটা বলেছি। একটা গাণিতিক সমাধান দেখো, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 10 বছর হলে 30 বছর পর কত অংশ অবশিষ্ট থাকবে? অর্ধায়ু 10 বছর, 30 বছর পরে কত অংশ অবশিষ্ট থাকবে? দেখো, 30কে 10 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ কত বছর পর সেটা বললে অর্ধায়ু যত তা দিয়ে ভাগ করবে, যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা হাফের উপরে পাওয়ার হিসেবে থাকবে। তাহলে হাফ টু দি পাওয়ার 3 সমান সমান 0.125। তো 0.125 অবশিষ্ট থাকবে 30 বছর পর। তো আরো কিছু সমাধান তোমরা নিজেরা করে দেখতে পারো। আশা করি তোমাদের এই টপিকটি ভালো লেগেছে, এবং এটাই ছিল অর্ধায়ু সম্পর্কিত বেসিক সমাধান।